তুমি এসেছো, সেই তখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। কিন্তু হঠাৎ আমাকে এইভাবে জরুরি তলব কেন? কিছু কি হয়েছে? এ কি, এর চোখ তো একদম ওর মতো। হ্যাঁ, আমরাও দেখেছি। বেশি দেরি করা ঠিক হবে না। কিন্তু এখানে আশেপাশে কেউই তো নেই, কার কাছে রেখে যাব আমার মেয়েকে? আজ থেকে ও আমার সন্তান, আমিই ওর বাবা। আমাদের কাজ শেষ হয়েছে, চলো এবার আমরা চলে যাই। দেখো দেখো, কত সুন্দর চোখ হয়েছে আমাদের বাচ্চার। তাই তো, কি সুন্দর ঘন নীল চোখ। দেখেছো আমাদের দিকে তাকিয়ে এখনই কেমন হাসছে। আরে, কাকে সে আমাদের ঘরের সামনে ডাকছে কেন? তাড়িয়ে দাও, দেখছো না কিভাবে নীলুকে দেখছে, নজর লেগে যায় যদি। ঠিক বলেছ। কি দেখছিস মা ওদিকে? দেখেছো তোমার মেয়ের কাণ্ড? কি হলো? দেখো, কি জানি কি দেখে নিজের মতো হাসছে। পরিলোকের নিহারিকার একটি মেয়ের খবর নিয়ে এসেছি। সেই মেয়ের দুই চোখ নীল রঙের, আর জন্মের পরপরই তাকে পরিলোক থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। যাও, খবর পাঠাও বজ্রনাথকে। পাতালের শহনশাহ অঙ্গাররাজকে বজ্রনাথের বজ্র করুণীশ আপনি হুকুম করেছিলেন, আমি হাজির হয়েছি। বজ্রনাথ, তুমি এসেছো তাহলে? হ্যাঁ অঙ্গাররাজ, আমি আপনার সেবায় প্রস্তুত। কর্কশ কি তোমাকে সব বলেছে? হ্যাঁ অঙ্গাররাজ, কর্কশ আমাকে সবই জানিয়েছে। তাহলে এখনই পৃথিবীতে যাও আর সেই মেয়েটাকে দেখে এসো। শুধুমাত্র দেখে আসবো অঙ্গাররাজ, তাকে নিয়ে আসবো না। তাকে নিয়ে আসবে? কিসের জন্য? সেই মেয়েটাই তো সেই শক্তির অধিকারী মেয়ে, যে কিনা আপনাকে আরো ক্ষমতাবান করে তুলতে পারে। হ্যাঁ। তাহলে আপনি আমাকে সেই মেয়েটাকে আপনার কাছে নিয়ে আসবার হুকুম কেন দিচ্ছেন না? এখন তো সে কেবল শিশু। আমি এক তুড়িতে তাকে পৃথিবীর থেকে পাতাল লোকে এনে হাজির করতে পারি। আপনি হাসছেন কেন অঙ্গাররাজ? আচ্ছা বজ্রনাথ, আমাকে একটা কথা বলো তো, আকাশ জুড়ে থাকা ভয়ঙ্কর কালো মেঘ কি বা করতে পারে? আকাশ জোড়া ভয়ঙ্কর কালো মেঘ অনেক কিছুই করতে পারে। সে ঝড় তুলতে পারে, বৃষ্টি নামিয়ে বন্যায় সবকিছু ডুবিয়ে দিতে পারে, সমস্ত দুর্যোগের সূত্রপাত ঘটাতে পারে। হ্যাঁ, সেই মেঘ তৈরি হয় ভূমিতে থাকা জল থেকে। কেউ যদি কালো মেঘের তাণ্ডব যায়, তাহলে সে কি পৃথিবীর জলাশয়ে যত জল আছে তার সবকিছু তুলে এনে দুর্যোগের জন্য, ঝড় বৃষ্টির জন্য অপেক্ষা করবে? সেটা তো তার বোকামি হবে অঙ্গাররাজ। হ্যাঁ, এটাই তোমার প্রশ্নের উত্তর। ওই মেয়েটা এখন শিশু। সে যতই ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করুক না কেন, এখনো সে নিজেই নিজের ক্ষমতা সম্পর্কে অবগত নয়।
সে যখন নিজের ক্ষমতা সম্পর্কে জানবে, বুঝবে এবং সেই ক্ষমতা প্রয়োগ করার মতো বয়সে পৌঁছবে, তখনই এবং কেবলমাত্র তখনই সেই মেয়ে আমাকে ক্ষমতাবান করে তুলতে পারবে এবং তাকে আমার পাতালোকে দরকার হবে। ততদিন পর্যন্ত আমাদের কাজ হচ্ছে ওই মেয়েটাকে চোখে চোখে রাখা। আমি আমার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি অঙ্গারাজ, কিন্তু সেই মেয়েটাকে চোখে চোখে রাখার কোনো কারণ আছে কি? অবশ্যই। পরিলোকের পরীরা সেই মেয়েটাকে আমার হাত থেকে বাঁচাতে চাইবেই। ওই মেয়ের ক্ষমতার উপর একমাত্র অধিকার আমার, অন্য কারো নয়। তাই পরিলোকের কেউ যেন ওই মেয়ের কাছে না ভিড়তে পারে, সেটাও দেখতে হবে। কিন্তু আমি তো জানতাম সেই মেয়েটা পরিলোকে থাকলে পরিলোকেরই বিপদ হবে। সেই মেয়েটাই তাদের অমঙ্গলের কারণ, জেনেও কেন পরীরা তাকে রক্ষা করবে? সে সাধারণ কোনো মেয়ে নয় বজ্রনাথ। সে একই সঙ্গে অন্ধকার আর আলোর শক্তি নিয়ে জন্মগ্রহণ করেছে। তাকে পৃথিবীতে কোনো নির্বাসনে পাঠানো হয়নি, বরঞ্চ তার শক্তির তীব্রতায় যেন পরিলোকের কোনো ক্ষতি না হয় আর তার শক্তির যেন যথাযথ বিকাশ ঘটে, সেজন্য তাকে পৃথিবীতে আশ্রয় দেওয়া হয়েছে। তুমি ভুলে যেও না, পৃথিবী এমন একটা জায়গা যেখানে সত্য, সুন্দর আর মিথ্যা, অন্ধকার একই সঙ্গে বসবাস করে। পৃথিবীর আবহাওয়ায় ওর ক্ষমতা খুব শীঘ্রই প্রকাশ পেতে শুরু করবে এবং পূর্ণতা পাবে। এই সময়টায় যদি আমি ওই মেয়েটাকে পাতাল লোকে এনে রাখি, তাহলে পাতাল লোকের বিনাশ অবশ্যম্ভাবী। এত বড় ভয়ঙ্কর ক্ষমতা অঙ্গারাজ, এই মেয়ের শক্তি আমরা সামলাবো কি করে? বজ্রনাথ, তুমি কি আমার ক্ষমতা নিয়ে সন্দেহ করছো? না 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 অঙ্গারাজ, আপনার ক্ষমতায় কে সন্দেহ করবে? আপনি অনন্য, অদমনীয়, অজেয়। তুমি এখন পৃথিবীতে যাও আর গিয়ে সেই মেয়েটাকে দেখে এসো। কর্কশ তোমাকে পথ দেখাবে। যাও। যথা আজ্ঞা। আরে সদা, তুই কার বাজার হাতে দাঁড়িয়ে আছিস? হ্যাঁ, আগে অন্যের বাজার হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবো কেন? এ তো আমারই বাজার। তোর বাজার? তোকে বাকিতে এত জিনিস দিল, তোকে তো আগে কখনো এত বাজার করতে দেখিনি। বাকিতে না, নগদেই কিনেছি। আশ্চর্য, তুই 2 হাত ভরে বাজার করেছিস? ব্যাপারটা কি? আবার শুনলাম তোর নাকি গত মাসে একটা মেয়ে হয়েছে, কিন্তু আমি তো যতদূর জানি তোর অবস্থা খুব একটা ভালো না। তাহলে এই কাঁচা টাকার রহস্য কি? সবই ঈশ্বরের কৃপা, আমার এখানে কোনো হাত নেই। মেয়েটা আমার বাড়িতে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে এসেছে। কাল কাঠ কেটে মহাজনের কাছে নিয়ে যাচ্ছিলাম, পথে একজন লোকের সঙ্গে দেখা হলো। তিনি কাঠ খুঁজছিলেন, কিন্তু কোথাও পাচ্ছিলেন না। আমার কাঠ থেকে তিনি কিনতে চাইলেন আর বললেন আরও কিছু কাঠ কেটে তার বাড়িতে নিয়ে আসতে। তার নাকি কাঠের খুব দরকার, তিনি আমাকে দ্বিগুণ টাকা দেবেন। আমি তখনই আরও কাঠ কেটে তার বাড়িতে দিয়ে আসি। সেই টাকা দিয়েই আজ বাজার করছি। মেয়েটা জন্মানোর পর থেকেই এইরকমভাবে ঘরে টুকটাক পয়সা আসতে শুরু করেছে। মেয়েটা আমার বড় লক্ষ্মীমন্ত। বাহ বাহ, তোর মেয়ে দেখছি বেশ কপাল নিয়ে জন্মেছে। ভালো ভালো। আরে নীলু, কোথায় যাচ্ছিস? ওদিকে যাস না মা, এইদিকে আয়। আরে না না না, ওদিকে না। আহা, ওদিকে কিসের জন্য যাচ্ছিস? আয়, আমার কাছে আয়।
ওরে বাবারে বাবা, এই মেয়ে তো দেখছি আমাকে পাগল করে দিল। ওরে থাম রে থাম, তোর সঙ্গে আমি তো আর পাল্লা দিয়ে পারছি না। ওই আমার নীলু কোথায়? এ কি, তোমরা দুজনে মাটিতে গড়াগড়ি করছো কেন? গড়াগড়ি দিচ্ছে কি আর সাধে? সেই সকাল থেকে তোমার মেয়ে আমাকে দৌড় করাচ্ছে, এক মুহূর্তের জন্য কোনো জায়গায় বসছে না। কে দেখে বলবে বলো তো ও 1 মাসের বাচ্চা? এই দেখো, তোমাকে দেখে এখন ভালো মেয়ের মতন কোলে উঠে বসলো। উম, কে বলেছে আমার মেয়ে দুষ্টু? সে তো একেবারে লক্ষ্মী একটা মেয়ে। এখন বাবা এসেছে আর মেয়ে লক্ষ্মী হবে না? কই, তোমার বাজার এনেছো? হ্যাঁ এনেছি, বারান্দায় রেখে এসেছি। নাও, তাহলে তোমার মেয়েকে এবার তুমিই সামলাও, আমি গিয়ে বরং রান্নাটা করি। ও মা গো, কি হলো? আরে তাই তো, জোরে বাজ পড়ার মতো আওয়াজ হলো বলে মনে হলো। কই, বাইরে তো মেঘ বা ওই রকম কিছু বলে তো মনে হচ্ছে না। কিন্তু বেশ জোরে শব্দ হলো যে। বাইরে হয়তো কেউ বাজি ফাটিয়েছিল, তাই আমরা এমন মনে করেছি। এখন তো আবার বাজিতে বোমের মতো শব্দ হয়। কি জানি বাবা। আরে বোকা, এখানে এসেই ওই রকম হুঙ্কার ছাড়ার কি দরকার ছিল? এখনই তো আমরা ধরা পড়ে যেতাম। আমি বজ্রনাথ, আমি যেখানে যাই বজ্র দিয়ে নিজের পরিচয় জানা দেই। এইটুকু পুচকে মানুষদের আমি ভয় করব? এরা আমার কি করবে? মানুষের থেকে বড় ভয়ঙ্কর আর কিছুই হয় না। পরিলোক, পাতাল লোক, প্রেতপুরী, দানবরাজ্য, কেউ কখনো পৃথিবীতে আক্রমণ চালায়নি। এই পৃথিবীতে আগে মানুষের থেকেও বড় ভয়ঙ্কর জীব বসবাস করত। আজ তারা হারিয়ে গিয়েছে, কিন্তু মানুষ ঠিকই রয়ে গিয়েছে। এত দুর্যোগ, এত দুঃখ কষ্ট, এত মৃত্যু, তারপরেও মানুষের এই সভ্যতাকে কখনো থামানো যায়নি। তুমি দেখোনি মানুষরা হাতির মতো এত বড় একটা জন্তুকে পোষ মানিয়ে ফেলে? তার মানে কি তারা আমার সঙ্গে পারবে? এখনই তোকে একটা ঝলক দেখাচ্ছি। আরে না না, এখানে আর নিজের ঝলক দেখানোর কোনো প্রয়োজন নেই। যেটা করতে এসেছো সেটাই করো, তা না হলে অঙ্গাররাজ কিন্তু রেগে যাবেন। ক্যাঁ? কি রে সদা, তুই বিকেল বেলায় কাঠ কাটছিস কেন? তোর বাড়িতে গিয়ে তোকে পেলাম না। আসলে সকালে বাজারে গিয়েছিলাম তো, সকালবেলা কাট কাটা হয়নি, তাই খানিকটা কাজ এগিয়ে রাখছি। বিকেল বেলা কাঠ কাটছিস? শরীরে জোর পাচ্ছিস তো? হ্যাঁ একদম, মাঝে মাঝে তো মনে হয় আমি চাইলে একেবারেই বনের অর্ধেক গাছ কেটে ফেলতে পারি। তবে সত্যি এখন আর আগের মতো অতটা ক্লান্তি লাগে না, সবই ঈশ্বরের কৃপা। আচ্ছা, সে কথা যাক, যার জন্য তোর সঙ্গে দেখা করতে এসেছি। এই দেখ, ইনি হচ্ছেন হরিপদ মজুমদার। ইনি গঞ্জে থাকেন। এনাকে আনতে ঘাটে যাওয়ার পথেই তোর সঙ্গে দেখা হয়েছিল। নমস্কার হরিপদ বাবু। নমস্কার নমস্কার। আসলে আমি বেরিপুরে এসেছি এই জমির খোঁজে। গঞ্জ এলাকায় জমির বড় দাম, তাই ভাবছি গ্রামে যদি জমি কিনে রাখা যায় তাহলে বেশ সুবিধা হয়। কিন্তু বাকি সবাই কৃষিকাজের জন্য জমি বিক্রি করতে রাজি নয়, তাই কানু তোমার কথা বলল। জমি আমার আছে বটে, কিন্তু সে তো বহুদিন ধরে পড়ে রয়েছে। সেই জমিতে হাল চাষ করা হয় না, গাছও জন্মায় না। সেই জমি নিয়ে কি আপনার কোনো লাভ হবে? তুই তো এতদিন হাল চাষ করিসনি, তাই জমিতে গাছ গজায়নি। তোর বাপ ঠাকুরদার আমলে নিশ্চয়ই জমিতে ফসল হতো। তা হয়তো হতো, কিন্তু আমি দেখিনি। বাবা মারা যাবার পর থেকে ওই জমিতে আর কখনো চাষ করা হয়নি। আমার নিজেরই বা সেই সামর্থ্য কই।
এখন যা একটু সদ্গতি ফিরছে, কিন্তু জমি চাষ করার মতো টাকা পয়সা এখনো হাতে আসেনি। তাহলে কি করা যায়? হ্যাঁ, আমি তো ভাবছিলাম যার জমি তারই দায়িত্বে জমিটাকে রেখে যাব। মানে কাগজে কলমে আমি জমিটা কিনে নেব ঠিকই, কিন্তু জমিতে তুমি ফসল ঠিকই ফলাতে পারবে বাবা। এই যে, হ্যাঁ, আমাকে শুধু আমার ন্যায্য ভাগ দিলেই হবে। তোর মাথা খারাপ হলো নাকি? বাইরে থেকে লোক আসছে তোর জমি কিনবার জন্য, আর তুই তাকে ফিরিয়ে দিচ্ছিস? কিন্তু ওই জমিতে তো ফসল ফলে না। মিথ্যা বলে ওনাকে আমি জমি গছিয়ে দেওয়ার পর যদি আমাকে জিজ্ঞাসা করেন? আরে সেই জন্যই তো তোর কথা বললাম ওনাকে, যে তুই বিশ্বাসযোগ্য মানুষ। আমরা তো তোকে ছোটবেলা থেকে দেখে আসছি। তুই এক কাজ করিস না কেন, কাউকে বল তোর জমিটা একবার চষে দিতে। জমি যদি ভালো হয় তাহলে মাটি দেখেই বোঝা যাবে হাতের লক্ষ্মী এভাবে পায়ে ঠেলতে আছে। তা অবশ্য করে দেখাই যায়। তাহলে হারাধনকে বলতে হবে। আপনার কোনো চিন্তা নেই হরিপদ মশাই, আমরা সিদ্ধান্ত নিলাম একবার জমিটা চষে দেখব। তখন যদি মনে হয় এই জমিতে ফসল ফলবে তাহলে বাকি কথা আগাবে। বাহ বাহ বাহ, বড়ই উত্তম প্রস্তাব। কিন্তু জমি চষতে গেলে তো অনেকে দেরি হয়ে যাবে। আমি তো কালই চলে যাব। কোনো চিন্তা নেই, আমাদের হারাধনকে বললে সে এই বিকেলেই একবার তার বলদ নিয়ে জমিটা চষে আসতে পারবে। ও আবার এই কাজে খুবই ওস্তাদ কিনা, তারপর কাল সকালে বাকিটা দেখা যাবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তোমরা সেরকম ব্যবস্থা করো। তাহলে তুই এক কাজ করিস সদা, কাঠ কেটে বাড়ি ফেরার পথে একবার হারাধনকে বলে যাস ওর কাছে দিনই বা কি আর রাতই বা কি। আচ্ছা, বড় উপকার করলে তুমি কানুদা। কুসুম জন্মানোর পর থেকে আমাদের ভাগ্য কিভাবে পাল্টাতে শুরু করেছে তা দেখেছো? তারপর এখন আবার জমি কেনার বায়না এলো, তাও আবার তোমার। এমনটা কি এর আগে কখনো আমরা ভাবতে পেরেছি? হ্যাঁ, যেন মা লক্ষ্মী নিজে আমাদের ঘরে নীলরূপে এসেছেন। তুমি কি খেয়াল করেছো আমাদের বাড়িটা আস্তে আস্তে কেমন যেন পাল্টাতে শুরু করেছে? হ্যাঁ গো, দেখেছি। বাড়িটা যেন উজ্জ্বল হতে শুরু করেছে। আগে বাড়িটাকে দেখলে মনে হতো কেমন যেন একটা ছায়া ছায়া ভাব। এখন আমাদের নীলুর সঙ্গে সঙ্গে বাড়িটাও যেন খুশি হয়ে উঠছে। প্রার্থনা করো যেন জমিটা এখনো চাষ করার উপযোগী থাকে। তাহলে ভাবছি কাঠ কাটা বাদ দিয়ে কৃষিকাজেই লেগে পড়বো। অন্তত আধ পেটা খেয়ে আমাদেরকে তখন আর বাঁচতে হবে না। তুমি কোনো চিন্তা করো না গো, ঈশ্বর যখন মুখ তুলে তাকিয়েছেন তখন নিশ্চয়ই সব হবে। নাও এখন ঘুমাও, তা না হলে কালকে সকালে উঠে আবার জমিতে যেতে পারবে না। আমি তো শুনেছিলাম এই মেয়ে দুর্ভাগ্য বয়ে নিয়ে এসেছে, কিন্তু এখানে তো দেখছি ওর বাবা মার শুধুমাত্র ভালোই হচ্ছে। নিহারিকা ওকে ছুঁতে পারে না। নীলু আর নিহারিকা যদি একসঙ্গে থাকে তাহলে দুজনেরই প্রাণ সংশয়। এমনকি পরিলোকেও এই মেয়েটাকে রাখতে গেলে সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এ তো এক অদ্ভুত ক্ষমতা, একই সঙ্গে ভালো আর খারাপের সমন্বয়। আমি এর আগে কখনো দেখিনি। এবার বুঝতে পেরেছি কিসের জন্য এই মেয়েটা অঙ্গার রাজকে নতুন করে ক্ষমতা দিতে পারবে। কিন্তু তাহলে তো বলতে হয় এই মেয়েটার ক্ষমতা ইতিমধ্যেই প্রকাশ পেতে শুরু করেছে। একদম ঠিক, অঙ্গার রাজকে জানাতে হবে। তাহলে চলো এখনই যাই, এখানে আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না।
কে আমাকে আঘাত করলো? কে? আমি। ও, নিহারিকা, তুমি? কিন্তু তুমি আমাকে আঘাত করলে কেন? আমি তো তোমাকে আঘাত করিনি কোনো। আমি তো পরিলোকেও নেই। তুমি কি জানো, আমি চাইলে তোমাকে এখনই বিদ্যুতের আঘাতে ছাই করে দিতে পারি। আমি চাইলে এখনই তোমার সব বজ্র নিঃশেষ করে দিতে পারি। ভুলে যেও না, আমিও আমার ক্ষমতা ব্যবহার করতে পারি। তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়ের কাছে গিয়েছো? তোমার মেয়ে? তোমার মেয়ে তোমার সঙ্গে থাকলে যে তোমার মৃত্যু নিশ্চিত, তা কি জানো? আর তুমি সেই মেয়েকে বাঁচাতে চাইছো? ও আমার মেয়ে। পৃথিবী সূর্যকে কেন্দ্র করে যত দিন ঘুরতে থাকবে, যতদিন দিন রাত্রি হতে থাকবে, ততদিন ও আমারই মেয়ে। যদি তুমি কিংবা তোমাদের অঙ্গাররাজ আমার মেয়ের বিন্দুমাত্র ক্ষতি করবার চেষ্টা করো, তাহলে আমি তোমাদের পুরো পাতাল রাজ্য ধ্বংস করে ফেলবো। জেনে রেখো বজ্রনাথ, আমি আমার মেয়ের কাছাকাছি না থাকতে পারি, তারপরও আমি ওর সুরক্ষার জন্য যা করার দরকার তার সব কিছুই করব। আজকে তোমাদের কেবল একটা সাবধান বাণী দিয়ে গেলাম, ভবিষ্যতে যেন তোমরা আর এমনটা করবার সাহস না পাও। একজন পরীর জাদুতেই এইভাবে কুপকাত হয়ে গেলে তাহলে অঙ্গাররাজের কাজ করবে কি করে? চুপ! কোনো কথা বলবি না। এখন চল পাতাল লোকে। না, হারাধন ছেলেটা কাজের আছে। বিকেলবেলাতেই জমি খুব সুন্দরভাবে চষে দিয়ে গেছে, আর জমি তো দেখে মনে হচ্ছে যে এই জমিতে চাষ করা যাবে। যাক, আমার একটা দুশ্চিন্তা ঘুচল। কিন্তু জমির মধ্যে ওসব আবার কি চকচক করছে? কাঁচের টুকরো নাকি? কিন্তু কাঁচ এখানে কোথা থেকে আসবে? যাই, গিয়ে দেখি তো একবার। আরে, এ তো কাঁচ নয়, এ তো দেখছি মোহর, সোনার মোহর। আমার জমির নিচে সোনার মোহর পোতা ছিল, কিন্তু এ তো আমি জানতাম না। বাবা তো আমাকে কখনো কিছু বলেনি। তাহলে কি আমাদের পূর্বপুরুষের সম্পত্তি এভাবেই এখানে লুকোনো ছিল? আপনার অনেক দয়া ঈশ্বর। আপনি আমাকে সন্তান দিয়েছিলেন, আজ আপনি আমাকে সৌভাগ্য দিলেন, স্বচ্ছন্দ দিলেন। আমি কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতা প্রকাশ করার কোনো ভাষা আমার জানা নেই। এখন যাই, কুসুমকে সব বলি গিয়ে। আমার তো বিশ্বাসই হচ্ছে না, এই এই মোহরগুলো আমাদের এই জমির নিচে ছিল, অথচ আমরা কেউ জানতামই না। আচ্ছা, তুমিও কিছু জানতে না? না, আমি তো জন্মের পর থেকে আমাদের এই অবস্থা দেখে আসছি। আমি তো কখনো চিন্তাই করিনি যে আমাদের কালে কিছু সম্পদ ছিল। এই সবই হয়েছে নীলুর জন্য। আমি বুঝতে পেরেছি, ও আমার মেয়ে নয়। মেয়ে নয় মানে? ও হচ্ছে সাক্ষাৎ লক্ষ্মী দেবী। ও জন্মানোর পরেই তো আমাদের সৌভাগ্যের ঝাঁপি খুলে গেছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এইবার ভাবছি আমাদের এই পুরনো কুড়েঘরটা ভেঙে দিয়ে গ্রামের অন্যদের মতো ভালো করে বাড়ি বানাবো। শুধুই বাড়ি বানাবে? তা বাড়ির ভেতরে রাখবে কি? সেই সব আসবাব বানাতে হবে না? হবে হবে, সবই হবে, কিচ্ছু চিন্তা করো না। আর যদি সব কিছু ঠিক থাকতো, তাহলে তুই আমার সঙ্গে একই সঙ্গে পরিলোকে থাকতে পারতিস। হায়, আমি কখনো কি তোকে একবার জড়িয়ে ধরতে পারবো? যদি আমি পরি না হতাম,
যদি আমরা দুজনেই মাটির মানুষ হতাম তাহলে কতই না ভালো হতো রে। কিন্তু তুই কোনো চিন্তা করিস না, জি যতই তোকে কেড়ে নেওয়ার পরিকল্পনা করুক না কেন, আমি তোকে সারাটা জীবন রক্ষা করে যাব। কই, এই তোমাদের জমি দেখে তো মনে হচ্ছে যে এই জমি বেশ ভালোই আছে। আরে জমি তো জমিই হয়, চাষবাস না করলে মাটি শক্ত হয়ে যায় কেবল। এখন যদি সদা আবার চাষ করতে শুরু করে তাহলে দেখবেন এই জমিতে সোনা ফলবে। সবই ঈশ্বরের ইচ্ছা। আপনি যদি জমি কেনার কথা না বলতেন তাহলে হয়তো এই জমির দিকে কখনো তাকানোই হতো না। তাহলে হরিপদ মশাই, আমরা জমি কেনার বাকি কাজটা সেরে ফেলি। হ্যাঁ, আজকেই সব কাজ সেরে ফেলতে হবে। তবে আমি চাইছিলাম তোমরা যেন জমিতে চাষের কাজ শুরু করে দাও। তা সদানন্দ, তোমার কতদিন সময় লাগবে বাবা কাজটা শুরু করতে? আমি চাইলে আগামী সপ্তাহ থেকে কাজ শুরু করে দিতে পারি। আমি তোকে একটা ভালো বুদ্ধি দেই, তুই কাটবার কাজটা ছেড়ে দিয়ে একেবারে কৃষিকাজে লেগে পড়। আমিও তাই ভাবছি গানুদা, একেবারে কৃষক হয়ে যাব। তাহলে তো ভালোই হয়। তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। কি আশ্চর্য, আমি কি করলাম? তোমার জন্যই আজ আমার ভাগ্য খুলে গেল। আরে আমি কিছুই করিনি, তবে তোকে যদি আমি কিছু একটা করতে বলি তাহলে তুই কি সেটা করবি? তুমি বলেই দেখো না একবার। সব কিছু গুছিয়ে নেওয়ার পর একবার তোর বাড়িতে জম্পেশ নেমন্তন্ন করিস, একেবারে কবজি ডুবিয়ে পোলাও মাংস খেয়ে আসবো। কিরে, খাওয়াবি তো? তবু তুমি যদি চাও তাহলে আমি তোমাকে আজই খাওয়াতে পারি। না, আজ খাওয়াতে হবে না, তোর যেদিন সুবিধা হবে বলিস। নিশ্চয়ই খাওয়াবো গানুদা। তাহলে তুই তোর কথা রাখলি বল? তুমি আমার বাড়িতে নেমন্তন্ন চেয়েছো, তোমাকে মানা করা যায়? আর আমি তোমাকে কই খাওয়াচ্ছি? খাওয়াচ্ছে তো আমার মেয়ে। হ্যাঁ, ঠিকই বলেছিস, আমি খাচ্ছি আমার নীলুমার তরফ থেকে। আপনার ভাইজিকে আশীর্বাদ করবেন দাদা। অবশ্যই, ভালো কথা সদা। হ্যাঁ বলো। বাড়ি যখন তুলেই ফেলেছিস তখন কয়েকজন সাধুকে বাড়িতে নেমন্তন্ন করে খাওয়া। গৃহস্থ বাড়িতে ব্রাহ্মণ খাওয়ালে পুণ্য হয়, এতে দেখবি তোদের মঙ্গল হবে। তুমি ঠিকই বলেছো, বাড়ি যখন তুললাম তখন ব্রাহ্মণ খাওয়ানো বাদ যায় কেন? তুমি ভালো বুদ্ধি দিয়েছো। বাবা, আমাদের নীলুকেও আশীর্বাদ করুন, ওর যেন কখনো কোনো অমঙ্গল না হয়। চির সুখী হও, চির সৌভাগ্যবতী হও। আসুন বাবা, আমি আপনাকে এগিয়ে দিচ্ছি। সদানন্দ, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ করুন, কি জিজ্ঞাসা করবেন? এই মেয়েটাকে তুমি কোথা থেকে পেয়েছো? সাধু বাবা, ওই মেয়ের মাথায় হাত রাখবার সঙ্গে সঙ্গে আমি বুঝতে পেরেছি এই সন্তান তোমার হতেই পারে না। এই মেয়ে একই সঙ্গে মানবী কিন্তু মানবী নয়। এই মেয়ের কোনো গ্রহ লক্ষণই আমার জ্ঞানে ধরা পড়েনি। কে এই মেয়ে? সে অনেক কথা সাধু বাবা। গত মাসে কুসুমের বাচ্চা হওয়ার কথা ছিল, কিন্তু সেই বাচ্চা জন্মের সময় মারা যায়। কুসুমের তখন জ্ঞান ছিল না। আমি সেই বাচ্চাটাকে দিয়ে নদীর ধারে চলে আসি, তখন নীলুকে নদীতে ভাসতে দেখতে পাই। সে কি নিজে থেকে নদীতে ভাসছিল নাকি কেউ ওকে নিয়ে ভাসছিল? সে সে একটা পাতার উপরে ছিল, আমি সেখান থেকে ওকে তুলে নেই। ও এখন আমার মেয়ে। যতদিন চন্দ্র সূর্য আছে ততদিন ও আমারই মেয়ে। কুসুম এর কিছুই জানে না, আমি ওকে কখনো কিছুই বলবো না। তোমার কল্যাণ হোক। এই মেয়ে বড় সৌভাগ্য নিয়ে জন্মেছে, তাই তোমাদের সঙ্গে সব কিছুই ভালোই হচ্ছে। আশীর্বাদ করি যেন চিরকাল তোমাদের এই সৌভাগ্য বজায় থাকে।
তবে এই মেয়েকে সাবধানে সামলে রেখো। সৌভাগ্য নিয়ে যে জন্মগ্রহণ করে তাকে সবাই পেতে চায়। আপনি বলছেন কেউ নীলুর অনিষ্ট করতে পারে? আমার তাই মনে হচ্ছে। আমি আমার মেয়ের কিচ্ছু হতে দেবো না, আমি আপনাকে কথা দিচ্ছি। সাবধানে থাকবে। বাচ্চাটাকে তো দেখে এলে, এখন তোমার কি মত বজনাথ? সেই মেয়ে নিশ্চয়ই অদ্ভুত ক্ষমতার অধিকারী। কর্কশের মুখে শুনলাম আসবার পথে তোমাদের সঙ্গে নাকি নিহারিকার দেখা হয়েছিল। বজ্রনাথ একেবারে শামুকের মতো কুকুরে গিয়েছিল। নিহারিকা আমাকে হুট করে আক্রমণ করেছিল অঙ্গারাজ, আমি প্রতিরোধ করবার সময় পাইনি। নিহারিকা আমাদের জন্য কোনো সমস্যা নয়, তাকে নিয়ে আমাদের বেশি মাথা ঘামানোর কোনো দরকার নেই। আমাদের মূল লক্ষ্য এখন সেই মেয়েটা। সেই মেয়েটাকে আমরা তো পাতালে এনে রাখতে পারবো না, তাহলে কি করব? সেই মেয়েটাকে পাতালে এনে রাখবো কিসের জন্য? আমি তো সেই মেয়েটার শক্তি নিয়ে আসবো। এটা কি অঙ্গারাজ? এটা এটা হচ্ছে ওই মেয়ের জন্মদিনে আমার একটা উপহার। আপাতত সামনে আমরা নিষ্ক্রিয় হয়ে থাকব। একজন দক্ষ শিকারী কখনোই শিকারকে দেখে তীর ছোঁড়ে না, সে অপেক্ষা করে সঠিক সময়ের। ওই মেয়ের অষ্টম জন্মদিনেই আসবে সেই সঠিক সময়, তখন আমার এই উপহার যাবে বেনিপুর গ্রামে। তাহলে কি আমরা এখানেই থাকবো? তা কেন, তোমরাও যাবে এর সঙ্গে। প্রবাদটা শোনোনি, 3 মাথা যেখানে, বিপদ আছে সেখানে। ধ্বংস হোক, সবকিছু ধ্বংস হোক। যা কিছুই হয়ে যাক না কেন, আমি আমার মেয়ের কোনো ক্ষতি হতে দেব না, কোনো ক্ষতি হতে দেব না।